পেটপল ভিশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পেটপল ভিশন চ্যানেলটি মূলত অ্যানিমেল লাভার্সদের জন্য তৈরি করা হয়েছে। সমাজের পশুপ্রেমী মানুষদের সম্বন্ধে জানতে এবং তাদের সেবা ও ভালোবাসার ভাবাবেগকে সম্মান জানাতেই আমাদের এই উদ্যোগ। যদি আপনাদের আমাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পেটপল ভিশন চ্যানেলটি ডক্টর প্রফেসর অমলেন্দু চক্রবর্তী দ্বারা পরিচালিত। ডক্টর চক্রবর্তী ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সের প্রফেসর এবং ডিন ছিলেন। তিনি আমাদের রাজ্য তথা সমগ্র ভারতবর্ষের একজন স্বনামধন্য পশু চিকিৎসক। পশু চিকিৎসার উপর তিনি পিএইচডি এবং ডিএসসি ডিগ্রি লাভ করেন। তিনি 8টি ন্যাশনাল সোসাইটির ফেলো, এমনকি তিনি ক্যানাইন সোসাইটির তরফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন। বর্তমানে ডাক্তার চক্রবর্তী পশু চিকিৎসার কাজে এবং বই লেখালেখির কাজে নিজেকে নিযুক্ত রেখে। হ্যালো ফ্রেন্ডস, আমি অনুষা চক্রবর্তী বলছি। আজ আমরা প্রফেসর ডক্টর অমলেন্দু চক্রবর্তীর কাছ থেকে তার জীবনের কিছু অভিজ্ঞতার কথা জানব। ডক্টর চক্রবর্তী, আপনার স্কুল জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা সম্পর্কে যদি আমাদের বলেন। আমি ছোটবেলায় খুব ডান পেরেছিলাম এবং ভীষণ ছটপটে ছিলাম, যার জন্য আমার বাবা মা বলতো যে ছেলেটার পায়ের তলে বুঝি সর্ষে দেওয়া আছে, যার জন্য এত মুভমেন্ট করে। যাই হোক, আমি ছোটবেলায় পড়াশোনা একদমই আমার মনোযোগ ছিল না। আমি পড়তে চাইতামও না, খেলাধুলো এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকতাম। তার আমার যে ঠাকুমা ছিল সে বারবার আমাকে বোঝাতো যে তুই পড়াশোনা কর, তুই বা বংশের কুলাঙ্গার হয়ে যাচ্ছিস, তো সবাই পড়ছে তুই পড়ছিস না, এরকম বারবার আমাকে বোঝাতো। হঠাৎ একদিন কি করে জানি আমার মনে হলো, আচ্ছা পড়ে দেখি না কি হয়, সবাই যখন পড়ো করছে তো আমি একটু পড়ে দেখি কি হয়। তখন আমি ক্লাস 3-তে, তখনকার সময় তো এত নিয়ম ছিল না। ক্লাস 3-তে ভর্তি হলাম। ভর্তি হয়ে মজা হলো কি, আমি মোটামুটি ইংরেজি বাংলা অন্যান্য বিষয়ে বেশ ভালোই রেজাল্ট করলাম। আর অঙ্কে আমি 80 পেলাম। 80 পেয়ে মনে তো ভীষণ উল্লাস, আনন্দ করতে করতে দিদির কাছে গিয়ে বললাম, দিদি আমি তো হাফ ইয়ারলিতে 80 পেয়েছি, অ্যানুয়ালে আমি 100 পাবোই। খুব আনন্দ। যাই হোক, অ্যানুয়াল পরীক্ষা হলো। অ্যানুয়াল পরীক্ষায় রেজাল্ট বেরোলো। রেজাল্টে আমি দেখি সব বিষয়ে ভালো নম্বর করেছি, অঙ্কে আমি 0 বললাম। মাথা খারাপ হয়ে গেছে, আমি ভীষণ উত্তেজিত হয়ে গেছি। বাবাকে গিয়ে বললাম, বাবা আমি খাতা রিভিউ করবো। খাতায় মেজদা নিয়ে এলো। খাতা রিভিউ করে দেখি যে কোথাও প্রসেস ভুল, কোথাও উত্তর ভুল। এইভাবে দেখা গেল গোল্লাই থেকে গেল। তখন আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, যিনি অঙ্ক পড়াতেন। তিনি একটা কথা বলেছিলেন, সেই কথাটা আমার এখনো কানে বেজে আছে। উনি বলেছিলেন যে if the process is right but the answer is wrong, give him no mark, give him no credit. On the other hand, if the answer is right, process is wrong, give him no mark or give him no credit. So in either way, I'm not going to cross the bar. আমি একই জায়গায় থেকে গেলাম। বাবা রেলে চাকরি করতেন। বাবা পরবর্তীতে ট্রান্সফার হয়ে গেলেন। ট্রান্সফার যখন যেখানে গেলেন সেখানে স্কুলটা ছিল মোটামুটি একটা অ্যাংলো টাইপের স্কুল, এবং হেডমাস্টারও ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান, লম্বা চওড়া, বেশ সুন্দর ফিগার। উনি হচ্ছেন হেডমাস্টার। আমার অন্য ভাই বোনরা সব ভর্তি হয়ে গেল। আমি যেহেতু গোল্লা পেয়েছি, আমাকে আর ভর্তি নিল না। ভর্তি না নেওয়াতে আমি পড়ে গেলাম মুশকিলে। তখন সবাই তো ভর্তি হয়ে চলে গেল বাড়িতে। আমি তখন বারান্দার বেঞ্চে বসে ভাবছি এখন আমি কি করব, হোয়াট ইজ নেক্সট। আমি তো ভর্তি হতে পারছি না, বাড়িতে গেলে তো বিরূপ প্রতিক্রিয়া হবে, তো আমি কি করবো এই করে ভাবছি। হঠাৎ করে দেখি সেই মাস্টারমশাই, স্কুলটার নাম ছিল পলওয়েল হাই স্কুল, তো ওই মাস্টারমশাই দেখি হঠাৎ করে ওই প্রফেসরটা, এই হেডমাস্টার বাইরে বেরিয়ে আমাকে থেকে বলছে, হোয়াট ইউ ডুইং মাই বয়। আমি বললাম, স্যার এই অবস্থা হয়েছে আমার, এই জন্য আমি বাড়িতে যেতে সাহস পাচ্ছি না, কি করবো বসে। উনি তখন সদয় হয়ে আমাকে বল, তুমি ভেতরে আসো। আমি ভেতরে গেলাম। উনি দেখলেন আমার মার্কশিট থেকে বললে, তোমার তো ইংরেজি বাংলা সব তো ভালোই করেছো, অঙ্কতেই একমাত্র গন্ডগোল। তুমি এক কাজ কর, তুমি একটা ইংরেজিতে এক পাতা লিখে ফেলো তো স্কুলে। তুমি তোমার আজকের যে ঘটনাগুলো ঘটেছে, এক্সপেরিয়েন্স, আজকের দিনের এক্সপেরিয়েন্সটা তুমি লিখে ফেলো। তো আমি ইংরেজি মোটামুটি সাবলীল ছিলাম, আমি এক পাতা লিখে ফেললাম। জানি না তখনকার মতন করে লিখেছি, যা লিখেছি। উনি ওটা পড়লেন, পড়ে মোটামুটি সন্তুষ্ট হলেন। বললেন, তুমি কালকে এসে ভর্তি হবে, তুমি কালকে এসে ভর্তি হও। আমি তো মনের খুশিতে আস্তে আস্তে করে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে দেখছি সবারই মুখ গম্ভীর, সবাই জানে আমি ভর্তি হতে পারিনি। তখন আমি ওদের বললাম যে না, আমাকে উনি বলেছেন ভর্তি হবেও, আপনি টাকা পয়সা নিয়ে গেলে কালকে ভর্তি হয়ে যাবে।
আমি ভর্তি হয়ে গেলাম। যে স্কুলে ভর্তি হলাম সেই স্কুলে দেখি অধিকাংশ ছেলে মেয়ে হচ্ছে ওখানকার স্কুলের যে মাস্টার বা মিস্ট্রেস তাদেরই ছেলে মেয়ে। ফার্স্ট সেকেন্ড থার্ড তারাই সব ফার্স্ট সেকেন্ড সব অগবাই করে বসে আছে। এবার আমি খুব মনোযোগ দিয়ে পড়তে শুরু করলাম, একটা ছেলেও আমাকে খুব সাহায্য করলো। করার পর আমি ফার্স্ট হতে শুরু করলাম। আমি ফার্স্ট হলাম এবং অন্তিম পরীক্ষায় আমি ফার্স্ট তো হলামই, ইংরেজি হাতে লেখার জন্য প্রাইজ পেলাম, বাংলা হাতে লেখার জন্য প্রাইজ পেলাম, সব পেলাম। এইভাবে আমার স্কুল জীবনটা মোটামুটি কেটে গেল এবং আস্তে আস্তে পরবর্তীকালে স্কুল ফাইনাল পাস করলাম, সায়েন্স পাস করলাম। তারপরে আমি বিএসসি পড়তে লাগলাম। আপনি কি করে এই পেশায় এলেন সে ব্যাপারে যদি আমাদের কিছু বলেন। ইংরেজিতে একটা কথা আছে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমি এই প্রফেশনে আদৌ আসার জন্য কিছু জানতামই না, এই প্রফেশনটাই আমি জানতাম না। বলতে গেলে আমার পরিবারের কেউ বা আশেপাশের কেউ কোনোদিনই ভেটেরিনারি বলে একটা প্রফেশন আছে আমার কারণ নলেজ ছিল। তো আমি সবসময় আমাকে যখন বলতো হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, আমি লিখতাম আই ওয়ান্ট টু বি ইংলিশ প্রফেসর। দ্যাট ওয়াজ মাই এইম। আমি বেশ ইংলিশ সাহিত্য, বাংলা সাহিত্য আমি একটা পড়েও ছিলাম। তো যাই হোক, আমি যেহেতু অঙ্কে বেশি নম্বর পেয়েছিলাম সেই জন্য আমি অঙ্কে অনার্স নিয়ে পেয়েছি। কিন্তু অঙ্কে যে আমি 80 পেয়েছিলাম, সে 80টা কিন্তু আমার ক্রেডিটে পাইনি, মুখস্থতেই হয়ে গেছে। আমি অঙ্ক তো ভালো জানতাম না, পরপরই আমি অঙ্কে কাজ। তো যাই হোক, আমি একবার জ্যাঠামশাই বাড়িতে আমরা সবাই এসেছিলাম। জ্যাঠামশাই একজন প্রখ্যাত চিকিৎসক ছিলেন তখনকার দিনের। তার বাড়িতে অনেক রুগী আসতো, তো বাড়িতে দেখা গেল এক ভদ্রলোক এসছেন। আমাকে দেখে কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন, তুমি কি করছো? আমি বললাম আমি বিএসসি অঙ্কে অনার্স নিয়ে বিএসসি। তখন উনি বললেন, তুমি ভেটেরিনারি কলেজে চেষ্টা করো না, এখন তোরা ফর্ম দিচ্ছে, এখন ভর্তি হচ্ছে, অ্যাডমিশন চলছে। তাই বললাম আমি তো ব্যাপারটা কিছু জানি না। বললো না, তোমার কিছু করতে হবে না, আমি ওই কলেজের বড়বাবু বিজয় মুখার্জি, তুমি চলে যাবে, গিয়ে ওখানে বিমল চক্রবর্তী একজন আছে, তার কাছ থেকে ফর্ম নিয়ে আমার কথা বলে ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে দিয়ে। তো আমি তো কিছু মাথা মুন্ড বুঝলাম না, চলে গেলাম ফর্ম আনতে চলে গেলাম। ফর্ম আনলাম, ফর্ম আনতে গিয়ে দেখি বিমল চক্রবর্তীকে দেখি সে এক অদ্ভুত ধরনের লোক, মাথায় ঠিকই ফতুয়া পড়েছে, দু হাতে প্রায় 20-25 আংটি। সে বলল ঠিক আছে নিয়ে যা ফর্ম, তারপরে ফর্ম ফিল আপ করে দিয়ে দেখা যাক কী হয়। আমি তো ফর্ম নিয়ে দুর্লক্ষে বাড়ি এলাম, বাড়ি এসে ফর্ম ফিল আপ করে তারপর আবার জমা দিয়ে এলাম। জমা দেওয়ার কিছুদিন পরে ইন্টারভিউ ডাক পেলাম। ইন্টারভিউ বোর্ডে দেখি অনেকেই আছে, তার মধ্যে আমার কমল গুহ, পরবর্তীকালে কৃষিমন্ত্রী হয়েছিলেন, এই দিনাটার লোক, তিনিও বোর্ডে ছিলেন। বেশিরভাগ প্রশ্ন গরু টরু এই সমস্ত সম্বন্ধে জিজ্ঞেস করেছি, আমার ততটা এখন মনে নেই। যেহেতু আমাদের বাড়িতে গরু বরাবরই থাকতো, গরু একটা পালন করা হতোই আমাদের বাড়িতে, আমার কিছুটা গরু সম্বন্ধে আইডিয়া ছিল, যা পেরেছি বলেছি। তারপর লিস্ট বেরোলো, লিস্টে দেখি আমার নাম আছে। তারপরে বাবা এবং জ্যাঠামশাইকে জিজ্ঞেস করলাম কী করবো। ওরা বললো ঠিক আছে এটা ভালো, তখন এটাই ঠিক আছে ভর্তি দিয়ে। আমি তখন বড়বাবুকে আবার জিজ্ঞেস করলাম যে কি এখানে ভর্তি আমার লাভটা কী হবে। উনি বললেন এখানে লাভটা এই যে তুই একমাত্র ব্যাপার হচ্ছে তুমি তো স্টাইপেন্ড, স্কলারশিপ এগুলো পাবে, এমনকি বুক গ্রান্টও পাওয়া যায়, এগুলো পাবে। তাছাড়া লাইব্রেরি ফেসিলিটি সব পাবে। তাছাড়া তুমি যে ডিগ্রিটা পাবে সেটা একটা গেজেটেড অফিসারের ডিগ্রি, তুমি গেজেটেড অফিসার হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, এবং তুমি টেস্টিং অথরিটি হয়ে যাবে, তোমার একটা ভালো চাকরি হবে, তুমি এটা পড়ো। যাই হোক, পড়তে গেলাম, পড়তে শুরু করলাম। কিন্তু এই পেশায় আমার আসার খুব যে একটা ইচ্ছা ছিল তা না। কিন্তু পরবর্তীকালে যখন এসে গেছি, তো কী করবো, এসে গেছি, ভর্তি হয়ে গেলাম। কিন্তু এখানে দেখলাম আদব কায়দা সবই একটু সাহেবি কায়দা, কেননা সাহেবদের পরবর্তী জেনারেশন সব প্রফেসররা সবসময় গুড মর্নিং স্যার, হাউ আর ইউ স্যার, গুড ডে স্যার, সবসময় এরকমই করতে হতো। আমিও করেছি সেরকম করে তারপর তো পঠন চলতে থাকলো এবং আস্তে আস্তে আমি একদিন গ্র্যাজুয়েট হলাম। আপনার পেশাগত জীবনের বাইরে আরও কিছু বলুন। ব্যাপারটা হচ্ছে একটা অদ্ভুত ঘটনার মধ্যে আছে। একদিন মা আমাকে ডেকে বলল যে আমি দেখছি আমার ছেলেরা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ ভেটেরিনারি ডাক্তার, কেউ তো বিএ পাস করলো না। মা আগের দিনের লোক ছিলেন, তার কাছে বিএ পাস একটা বিরাট ব্যাপার। আমার ছেলে বিএ পাস। মা দেখছি মা মুশকিল, আমার বিএসসি পাস উনি বুঝতে পারছেন না, আমি ডাক্তারি পাস করেছি বিবিএসসি সেটাও বুঝতে পারছেন না, আমার ছোটো ভাই এমবিবিএস করেছে সেটাও বুঝতে পারছেন না, মেজদা ইঞ্জিনিয়ারিং করেছে সেটাও বুঝতে পারছেন না। তা মুশকিলের ব্যাপারগুলো। আমার একটা অদম্য উৎসাহ ছিল পড়াশোনার ব্যাপারে, লিটারেচারের ব্যাপারে। আমি তখন মাকে বললাম, মা ঠিক আছে আমি বিএ পাস করবো, তুই চিন্তা করো না। আমি পার্ট 1 পরীক্ষা দিলাম রাজা মহেন্দ্র কলেজে, পার্ট 1 পাস করলাম। পার্ট 2 পরীক্ষা দিলাম সেন্ট জেভিয়ার্স কলেজে, ওই সব ফাদাররা, সেটাও পাস করলাম। করে
সার্টিফিকেট একটা বিয়ে পেলাম। তারপর সেই সার্টিফিকেট নিয়ে মাকে দেখা, মাই দেখো কে পাস। মাও খুশি হলেন। অর্থাৎ মায়ের যে একটা ইচ্ছা ছিল সেটা আমি পূরণ করতে পেরেছি বলে আমার মনে হয় আমার জীবনের একটা সার্থকতা। আপনার স্নাতকোত্তর জীবনের কিছু অভিজ্ঞতার কথা যদি দর্শক বন্ধুদের সাথে শেয়ার করেন। আমি আইসিএআর এর জুনিয়র ফেলোশিপ পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম হলাম মেডিসিনে। তখন আমি চিন্তা করতে শুরু করলাম যে আমি কি মেডিসিনটা কোথায়। তখনকার সময় মেডিসিন উড়িষ্যা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ভুবনেশ্বর আর হরিয়ানা এগ্রিকালচার ইউনিভার্সিটি হিসার, এই দুটো জায়গাতেই পড়ানো। আমি দেখলাম ভুবনেশ্বরটা কাছে হবে, আমি ভুবনেশ্বরে ভর্তি হলাম। ভুবনেশ্বরে গিয়ে দেখি সমস্ত টিচাররাই এমএস পিএইচডি হয়েছে, সবই বাইরের। সেখানেও হাই হ্যালো চলতে শুরু করলো। যাই হোক, চলছে ভালোই। আমি মেডিসিন পরীক্ষাগুলো তো কোনো সেমিস্টার সিস্টেমের পরীক্ষাগুলোতে আমি প্রত্যেকটাতেই ভালো রেজাল্ট করছিলাম, ফার্স্টই হচ্ছিলাম প্রত্যেকটা পরীক্ষাতে। হঠাৎ করে দুই সেমিস্টারের পরে যখন আমার থিসিস আরম্ভ হবে, তখনই দেখি হঠাৎ করে আমার গাইড একদিন ডেকে বলছে, অমলেন্দু তুমি বায়োস্ট্যাটিস্টিক্স কোর্স নাও। মাথায় হাত। আমি তো বিবিএসসির সময় আমার স্ট্যাটিস্টিক্স কোর্স ছিল না, তাছাড়া তো আমি অঙ্কে পোর। আমি তো মাথায় হাত। আমি স্যারকে বারবার বললাম, স্যার আপনি আমাকে অন্য একটা সাবজেক্ট মাইনর দিন, বায়োস্ট্যাটিক্সটা দেবেন না, আমার খুব অসুবিধা। উনি শুনলেন না, উনি বললেন না তোমাকে এটাই বাটু দুই। গেলাম বায়োস্ট্যাটিস্টিক্স করতে। সেখান থেকে সব এগ্রিকালচারের স্ট্যাটিস্টিক্সের লোক, ছাত্র এবং অন্য ডিপার্টমেন্ট, জেনেটিক ব্রিডিং, সব স্ট্যাটিস্টিক্সের লোক। আমি একটা সবার মধ্যে বগমধ্যে কাগজ আছে, সেরকম অবস্থা আমার। আমি ওখানে গিয়ে বসেছি। যাই হোক, পড়ছি, যা পড়াচ্ছে পড়ছি, চেষ্টা করছি বুঝতে, যতটা বুঝতে অনেকটাই বুঝতে পারছি না। সবাই বেশ সুন্দর বুঝতে পারছে, ফ্যাসিটে পড়াপট সবাই অঙ্ক করছে, আমি তো পিছনে পিছনে ঘুরছি, সবার পিছনে থাকছি আমি। যাই হোক, ওখানে পরীক্ষা হতো। প্রথমে একটা ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল, তারপরে ফার্স্ট কুইজ, সেকেন্ড কুইজ, তারপরে এন্টার। ফার্স্ট কুইজ পরীক্ষা হলো, আমি পরীক্ষা দিলাম। পরীক্ষাতে সবাই ভালো রেজাল্ট, আমি একমাত্র সিগারেট নিয়ে বসে থাকলাম। সবাই এ গ্রেড, অমলেন্দু চক্রবর্তী সিগারেট। আমার মনের মধ্যে একটা ভীষণ ধিক্কার জন্ম হলো, কি ব্যাপার, মেডিসিনের ফার্স্ট এখানে লাস্ট, এটা কি হচ্ছে। আমি তখন সেই প্রফেসর যে স্ট্যাটিস্টিক্স ছিলেন, যিনি পড়াতেন, ডক্টর পতি, উনি পিএইচডি ইন ইকোনোমেট্রিক্স ফ্রম ইউএসএ করেছিলেন। ওনার কাছে গিয়ে আমি সারেন্ডার করলাম, স্যার I was not offered this course in my BBSc and undergraduate course, therefore it has become Greek to me. It has become a hurdle for me. Kindly let me, please help me so that I can cross the hurdle, and please give me the advice how should I proceed through this subject. তখন উনি আমাকে কিছু বই এসে নানা রকম বললেন। আমি সব নিয়ে একটা নোট বানিয়ে ফেললাম, বায়োস্ট্যাটিক্সের উপর একটা নোট বানিয়ে ফেললাম। নোট বানিয়ে নোটটা টেবিলের উপর রেখে হস্টেলের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পড়তে শুরু করলাম। কোনো কোনো দিন সকালেও দেখে ফেললাম, পুরো বায়োস্ট্যাটিস্টিক্স মুখস্থ করে ফেললাম। আমি দেখলাম আমার দ্বারা তো বোঝাবুঝি হবে না, আমি মুখস্থই করে ফেলি, কী করবো, পুরো মুখস্থ করে ফেললাম। আমি দু একদিন পাখির ডাক দেখছি, আমি সকাল হয়ে গেল, আমার খেয়াল নেই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে পড়ছি এই কারণেই, যাতে আমার মনে থাকে। বসে বসে পড়লে অত এনার্জি যাবে না মাথায়। যাই হোক, আমার মনের মধ্যে একটা ছিল যে আমি একটা লেকচারার মানুষ, পড়তে এসে এত ভালো রেজাল্ট করে এখানে এসে এরকম হয়ে যাচ্ছে। আমার মনের মধ্যে একটা চলছিল, উত্তাল পাতাল করছিল মনটা কিরকম যেন একটা অ্যাপ্রিহেন্সিভের মধ্যে ভুগছিলাম। তখন আমি যাই হোক মোটামুটি মুখস্থই করে ফেললাম, ফ্যাসিট সব মুখস্থ। এবার যখন পরীক্ষা হলো, আই স্টুড ফার্স্ট ইন বায়োস্ট। এটা আমার জীবনের একটা বিরাট ঘটনা। তো আমি আমার বলতে বা স্বীকার করতে কোনো রকম লজ্জা নেই, আমি কিন্তু বায়োস্ট্যাটিক্স ভালো জানি না, অঙ্কও ভালো জানি না, কিন্তু বাই ভার্চু অফ মাই পারসিভিয়ারেন্স, বাই ভার্চু অফ মাই লেবার, আই কুড ক্রস দ্য হার্ডল। আমি সেটা করেছিলাম। আমার মনে হয় এটা আমার জীবনের একটা অধ্যায়, যে মানুষ যদি পার্সু করে, মানুষ যদি মনে করে আমি এটা করবো, ইচ্ছাশক্তি যদি প্রবল থাকে, সেটা পাওয়া যায়। যেটা ভাবা যায় এটা আমি করতে পারবো, যদি আমার পজিটিভ মাইন্ড থাকে, পজিটিভ অ্যাটিটিউড থাকে, এই শিক্ষায় আমি দিতে চাই যে পারা যায়, সেই জিনিসটা হয়ে যায়। আপনার জীবনের উল্লেখযোগ্য গবেষণার কথা যদি কিছু আমাদের জানান। আসলে আমাদের যে শিক্ষকতা লাইনটা প্রফেসর পোস্টের, আমাদের হচ্ছে টিচিং, রিসার্চ অ্যান্ড এক্সটেনশন, তিনটেই করতে হচ্ছে। ন্যাচারালি গবেষণা আমরা করতেই আমাদের হতো, কিন্তু আমার পোস্ট গ্রাজুয়েট লাইফে একটা গবেষণা হয়েছিল। সেটা হচ্ছে আমি যখন ছাত্র ছিলাম, যখন আমি ফাইনাল ইয়ারের ছাত্র, তখন দেখতাম ডগ ওয়ার্ডে, ডেলিগেশন কলেজের ডগ ওয়ার্ডে কুকুর আসতো চর্মরোগ নিয়ে, স্কিন ডিজিজ, এবং দেখতাম বেশিরভাগই বিভৎস অবস্থা, লাস্টে উত্তর স্লিপ করে দিত, মেরে ফেলত। আমার মনের মধ্যে একটা চর্মরোগের জন্য একটা কুকুর মারা যায় না। আমি তো প্রথম থেকে জানি
ডার্মাটোলজি যে সাবজেক্ট হয়, দ্যাট ইজ নো মর্টালিটি। তো এখানে মর্টালিটি কিসের জন্য হচ্ছে? আমার ছোটোবেলায় ওই ওয়ার্ডে যখন যেতাম, খালি আমার মনে হতো এই রোগটা কেন সারাতে পারছে না কেউ, এত চেষ্টা হচ্ছে, নানা রকম প্রক্রিয়া করা হচ্ছে, সারছে না কেন। তখন থেকেই আমার মনের মধ্যে একটা বাসনা ছিল, আমি যখন রিসার্চ করবো এই বিষয়ে, আমি একটা রিসার্চ করবো। যে বলা হচ্ছে এটা একটা মাইট, ডেভোডেক্স বলে একটা মাইট, সে হেয়ার ফলিকল মানে স্কিনের ভেতর থাকে, তাহলে এটার জন্য মরবে কেন? তখন আমি চিন্তা করলাম, এবং আমি আমার পোস্ট গ্রাজুয়েট যে আমার যে ছিলেন গাইড, তাকে বললাম যে স্যার আমি এই বিষয়ে করতে চাই। উনি প্রথমে কিছু গড়রাজি ছিলেন, তারপর উনি বললেন ঠিক আছে করো। আমি তখন চিন্তা করলাম নিশ্চয়ই এই মাকড়টা বা এই মাইটটা নিশ্চয়ই ভেতরেও থাকে, ভেতরেও যায়, নাহলে ব্লাডে না গেলে বা লিম্ফ্যাটিকে না গেলে, লিম্ফ্যাটিক চ্যানেলে ওটা মারা যায় কেন? স্কিন ডিজিজ তো মরার কথা না, ঘা নিয়েও তো মানুষ অনেকদিন বেঁচে থাকতে পারে। এই নিয়ে আমি গবেষণা শুরু করলাম, এবং কী করলাম, যে কুকুরগুলো মরছে তার সমস্ত লিম্বগুলান অর্গানগুলো নিয়ে আমি প্রিজার্ভ করতে শুরু করলাম। এবং সেই সময় আমি WB নাটিং বলে একজন ম্যাসাচুসেটস USA ইউনিভার্সিটির প্রফেসর, তার সাথে যোগাযোগ করলাম। উনি অনেক এই ডেমোক্রেসির উপর কাজ করেছেন, এই মাইটের উপর কাজ করেছেন। তিনি অনেক কাগজপত্র, তখন তো সারফেস মেল, তখন তো এখনকার মতো ছিল না, উনি পাঠিয়েছেন আমাকে অনেক কিছু, অনেক ওনার পেপার গবেষণা লব্ধ সেগুলো পড়ে পড়ে আমি আর নিজেকে এনরিচ করতে পারলাম। তারপর আমি ওইটা নিয়ে মাথা ঘামালাম, সারাদিন ওই নিয়ে সেকশন করতে 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 হঠাৎ করে আমি একদিন দেখলাম ইন্টারনাল অর্গানের মধ্যে প্যারাসাইটটা আছে। এবং ইন্টারনাল অর্গানের মধ্যে প্যারাসাইটটা থাকার ধরুন, আমি তখন প্রফেসরকে ডেকে, গাইডকে ডেকে বললাম, আমি দেখুন স্যার দেখা যাচ্ছে অ্যাডাল্ট মাইট দেখা যাচ্ছে, তাহলে এই যে এটাকে আমরা একদিন একটোপ্যারাসাইট বলে ভেবেছি, এ তো খালি একটোপ্যারাসাইট নয়, এ তো ভেতরেও থাকে, অর্থাৎ এটা বহি অন্তঃপরজীবী, অর্থাৎ একটো এন্ডোপ্যারাসাইট, দু জায়গায় থাকে। আমি এই গবেষণা দিয়ে প্রমাণ করতে পারলাম যে এই মাইটটা একটো এন্ডোপ্যারাসাইট, অর্থাৎ বাইরের স্কিনে যেমন আছে, লিম্ফ্যাটিক চ্যানেল দিয়ে ভেতরে গিয়ে অর্গানগুলোকে অবস্থান করে, যার ফলে অ্যানিমালটা মারা যায়। এটা আমি প্রমাণ করতে পারি, বলা হয় ইন্টারনাল ফেজ অফ ডিমোটিসিস, ইন্টারনাল ফেজ অফ ডিমোটিক্স। এবং এটা বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এই গবেষণালব্ধ ফলটা প্রকাশ হয়েছে। ডক্টর চক্রবর্তী, আমরা শুনেছি হাতি নিয়ে আপনার উল্লেখযোগ্য কিছু গবেষণা রয়েছে, তাই হাতি নিয়ে উল্লেখযোগ্য গবেষণার বিষয়ে যদি আপনি দর্শক বন্ধুদের কিছু বলেন। এটা একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা। জলদাপাড়ার হাতিগুলো লেম হতে শুরু করলো। লেম হতে কি হয়, ওরা হাঁটতে চলতে পারছে না। আর আমরা জানি এলিফ্যান্ট ইজ আ কার্গো অফ, অর্থাৎ এলিফ্যান্ট যারা ওখানে থাকে তাদের জন্য খাবার দাবার সব শহর থেকে না আনে, তার পেটে করে আনে। তখন এই বিষয়ে কেন এটা হচ্ছে এই নিয়ে চিন্তা ভাবনা চলল। তখন ডক্টর অনুপম চ্যাটার্জি এখন নেই, সর্বত উনি আর আমি দুজনে মিলে জলদাপাড়া ফরেস্টে গেলাম। গিয়ে ওখানে হাতিগুলো আমরা ব্লাড এবং টিস্যু, পায়ের টিস্যু, লেমনেস, এই রোগটাকে ওদের ভাষায় বলে, মাউথদের ভাষায় বলে সাজান, আর আমাদের ভাষায় আমরা বলি ক্র্যাকড হিল, বিজ্ঞানের ভাষায় আমরা বলি ক্র্যাকড হিল, ওরা বলে সাজান। যাই হোক, আমরা ওই টিস্যুগুলো নিলাম, ব্লাড নিলাম, সব নিয়ে কালেকশন করে চলে এলাম। এসে ল্যাবরেটরিতে এগুলো প্রসেস করতে শুরু করলো। একটা জিনিস উল্লেখ করছি, যে হাতিটা আমাদের এই ব্যাপারে সাহায্য করেছিল, সেই যাত্রা প্রসাদ, সে মারা গেছে। এখন যদি কেউ জলদাপাড়া যায়, রাখা যাবে তার নামে, যার যাত্রা প্রসাদকে এত সম্মান থাকে তাহলে। এবং আর একটা আনফর্চুনেট ফ্যাক্ট, যে যাত্রা প্রসাদ যে মাহুত, তাকে কিন্তু যাত্রা প্রসাদই মেরে ফেলেছিল মরার আগে। যাই হোক, সেটা একটা অন্য ঘটনা, সেদিকে আমি যাচ্ছি না। তা আমরা নিয়ে এসে যখন প্রসেস করলাম, ব্লাডে দেখলাম কিছু তেমন পাচ্ছি না, টিস্যুতে আমরা দেখতে পাচ্ছি কিছু ফ্র্যাগমেন্ট অফ প্যারাসাইট। যখন টিস্যুতে কিছু ফ্র্যাগমেন্ট অফ প্যারাসাইট পেলাম, সিরিয়াল সেকশন করে ডক্টর চ্যাটার্জি বলতে শুরু করলেন যে এটা মাইট, সার্কোপ্টেক্স মাইট। আমি বললাম যে এটা সার্কোপ্টেক্স মাইট নাও হতে পারে, আমার একটা সন্দেহ। আর আমার সাথে এই ওপিনিয়ন নিয়ে ডিফার করলো। ডক্টর চ্যাটার্জি বলতে শুরু করলেন এটা সার্কোপ্টেক্স মাইট, আমি ওর সাথে ওপিনিয়নটা একটু ডিফার করতে লাগলাম, কারণ আমার একটু অন্যরকম সন্দেহ হচ্ছিল। তো বলে রাখি, সার্কোপ্টেক্স মাইটটা আর কিছু না, একটা মাকড়। আমরা যেটাকে স্কেবিজ বলি, অর্থাৎ মানুষের যে চুলকুনি হয়, হোস পাঁচরা চুলকুনি, তার সেই যে জীবাণু, সেরকমই জীবাণু, সেই জীবাণু হচ্ছে সার্কোপ্টেক্স মাইট, মাকড়, রাইট? এখন আমি কি করি, তখন ডক্টর FA বেলজিয়ামে, তার সাথে আমার যোগাযোগ ছিল। আমি একসময় এই মাইট নিয়ে কাজ করেছিলাম, এবং কম্পারেটিভ ডার্মাটোলজির উপর কাজ করেছিলাম, ডার্মাটোজেনোসিসের উপর কাজ করেছিলাম। সেই সুবাদে ডক্টর ফেইনের সাথে বেলজিয়ামে আমার আলাপ পরিচয় ছিল, এবং উনি আমাকে অনেক কাগজ পাঠাতেন, আমি অনেক প্রশ্ন করতাম, উত্তর দিতেন, এইভাবে যোগাযোগ ছিল। তখন আমি দেখলাম, যখন ডক্টর চ্যাটার্জি বলছেন
যেটা মাইট, তখন আমি ভাবলাম তার কাছে একবার পাঠালে কনফার্ম করা যায়। তার আগে হঠাৎ মনে হলো যে প্রফেসর অফ এন্টোমোলজি, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, উনিও ডক্টর হাতি, তো ওনার কাছে গিয়ে একবার দেখালে কিরকম হয়। তখন আমি স্লাইড নিয়ে ট্রপিক্যালে ডক্টর হাতিকে দেখালাম, দেখে বললাম স্যার ইন্টারপ্রিটেশন নিয়ে আমাদের একটু কনফিউজ হচ্ছে, আপনি যদি আমাদের ইন্টারপ্রিটেশনটা করে দেন খুব ভালো হয়। তখন উনি আমার স্লাইডগুলো সব দেখলেন, দেখে টেকে বললে ইটস দ্য মাইট। তখন আমি ভগ্ন মনোরথ হয়ে আবার চলে এলাম, মাইটই হচ্ছে। আমি ডক্টর চ্যাটার্জিকে বললাম, উনিও তো মাইট বলছেন, কিন্তু আমার এখনো একটা সন্দেহ রয়েছে। আমি একটু জেদি টাইপের লোক ছিলাম, তো ডিটারমিনেশন যাকে বলে, আর করতেই হবে, এটা কি এস্টাবলিশ করতে হবে ব্যাপারটা। তখন আমি ওই স্লাইডটা ডক্টর ফেইন বেলজিয়ামে তার কাছে পাঠানোর পর দেখছি আর কোনো উত্তর নেই। তখন তো এরকম ইমেল টিমেল এত সব ছিল না, উঠে আসি কখন উত্তর আসে উত্তর নেই। অনেক দিন পরে এক প্যাকেট এলো ফ্রম ইউএসএ, H.G. গ্রিক বলে একজন প্রফেসর অফ প্যাথোবায়োলজি, উনি পাঠালেন। তাহলে বুঝতে পারলাম ডক্টর ফেইন দেখলেন এটা মাইট নয়, ওনার কাছে পাঠিয়েছে তার ওপিনিয়নের জন্য। উনি সুন্দর ক্যামেরা লুসিতে এঁকে টেকে একদম সুন্দর করে বললেন ইট ইজ এ মাইক্রোফাইলেরিয়া। তাহলে আমার সন্দেহটাই এস্টাবলিশড হলো যে এলিফেন্টস আর সাফারিং ফ্রম মাইক্রোফাইলেরিয়াল ইনফেকশন। তারপরে আমরা তার ওষুধপত্র দিলাম এবং হাতিগুলো আস্তে আস্তে সেরে গেল। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, গ্রেট রিসার্চ ফাইন্ডিং। কারণ লট অফ কম্পিটিশন, লট অফ ডিফারেন্স অফ ওপিনিয়ন। আমি বিদেশে পাঠালাম, সেখান থেকে আরেক জায়গায় গেল, সেখান থেকে আবার ওপিনিয়ন এলো, তখন আমরা এস্টাবলিশ করলাম এবং এই পেপারটা লন্ডনের জার্নালে প্রকাশিত হয়েছিল পরবর্তীতে। ইটস এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর মি। আমাদের সমাজে প্রতিনিয়ত অমানবিক ঘটনা অনেক ঘটছে। এমন কোনো অমানবিক ঘটনা যা আপনাকে মর্মাহত করেছে, সে বিষয়ে যদি আমাদের কিছু জানেন। আসলে পেপার খুললে বা টিভি দেখলে বা যে কোনো মানুষের সাথে কথা বললেই দেখা যায় আজকের সমাজে এরকম অনেক ঘটনা ঘটছে যেগুলো ঘটা উচিত নয়, কাম্য নয়। আমার জীবনে অনেক ঘটনাই, আমি জীবনে চলতে গেলে অনেক ঘটনার সম্মুখীন হতে হয়। তো আমি মানবিক ঘটনা আমার জীবনে অনেক আছে, কিন্তু আমি অমানবিক সেটা অনেক ঘটনা আছে, কিন্তু আমি দুটো ঘটনার কথা উল্লেখ করার চেষ্টা করছি। একটা হচ্ছে আমি ট্রেনে করে শান্তিনিকেতন বোলপুরের ট্রেনে করে আসছি ফার্স্ট ক্লাস এসে, এবং আমার পাশের সিটেই ছিলেন একজন বাংলাদেশের মানুষ। তো দুজনের মধ্যে গল্প করতে করতে আমরা আসছি, হঠাৎ করে দেখি কাস্টমসের লোক আর পুলিশের লোক এসে ওই সাইডের যে সারমাইকে দিয়ে যে এটা ফলটা থাকে ওর ভিতরে টর্চ ফেলে বললো, না স্যার মধ্যে কিছু নেই, সব ঠিক আছে করে চলে গেল। আবার একজন লোক, সেও টর্চ মেরে বললো স্যার কিছু নেই, চলে গেল। তা আমরা বসে আছি, গল্প করছি, আমরা বলছি ওদের রেগুলার চেকিং, আমাদের কিছু বলার নেই থাক। তারপরে ঘুমিয়ে আছি, সকাল হয়েছে, দক্ষিণেশ্বর স্টেশনের ট্রেনটা এসছে। তখন থেকে একদল ছেলে একটা বিছানার চাদর নিয়ে নিচে পেতে ছাদের সমস্ত সানমাইক এগুলো ভেঙে ফেলছে। ওর থেকে নানা রকম ফরেন ছাতি, তারপরে ক্যামেরা সে তার দুনিয়া বেরোচ্ছে ওর থেকে। আবার এই পাশে এটাকে ভেঙে বার করছে, সব পাওয়া যায়। যারা সরকারি চাকরি করছে, তারা পুলিশের লোক, তারা কাস্টমের লোক, তাদের উপরে যে একটা সরকার এই দায়িত্ব দিয়েছে, তারা বলে দিচ্ছে সব ঠিক আছে। আর আমরা দেখছি চোখের সামনে ভেঙে ভেঙে এক গাদা করে দুজনের চাদরের মধ্যে পোটলা করে এই সমস্ত জিনিসগুলো সরকারি সম্পত্তি তছনছ করে নিজেদের স্বার্থের জন্য ফরেন গুডস, তখন ফরেন গুডসের উপরে একটা ছিল ব্যান্ড মানে কড়াকড়ি, ফরেন গুড নিয়ে ঘোরা যেত না, এইগুলো নিয়ে এসে চীন জাপান এই সমস্ত কোন জায়গার লোক ছেলে এদিকে নিয়ে ঢুকে এখানে এসে। এই দেখে আমার মনে হলো যে সমাজে যাদের আমরা রক্ষক করেছি তাই হয়ে যাচ্ছে ভক্ষক। এটা আমার কাছে খুব পীড়াদায়ক, এবং আমি মনে করি এটা নেশনের পক্ষে একটা পীড়াদায়ক এবং দেশের পক্ষে একটা বিশাল ক্ষতিকারক দিক। এদিকটা আমাদের সামলানো দরকার। কিন্তু সেই সময় ওরা আমাদের উপর এমনভাবে দৃষ্টিপাত করতে লাগলো, বলতে লাগলো আপনারা চোখ করে বসে থাকবেন, কিছু দেখেছেন বলে মনে করবেন না, কিন্তু দেখেননি, আমরা যা করার করে যাবো। আমরা আর কী করবো, অসহায় দুজন বসে থাকলাম, দেখলাম নিজের চোখে যে কিছুক্ষণ আগে যেখানটায় কিছু ছিল না, পিসি সরকারের ম্যাজিক হয়ে সেখানটায় এত জিনিস হয়ে গেল এবং তারা নিয়ে চলে গেল। ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর আস, ইটস ভেরি প্যাথেটিক এক্সপিরিয়েন্স ফর আস। দিস ইজ ওয়ান ইজ যেটা দেশের পক্ষে ক্ষতি গেল। আর একটা বলছি ব্যক্তিগত ক্ষতি গেল। কিরকম, দুই ভদ্রলোক আসছিলেন, তার মধ্যে একজন ছিলেন আমার সাথে মর্নিং ওয়াক করে, সেই ভদ্রলোক, তিনজন একজন ইঞ্জিনিয়ার, তারা দুজন বাঁকুড়া থেকে আসছিলেন। তা আরেকজন লোকের সাথে দুজন একসাথে আসছিলেন না, দুজনেই ট্রেনে বসতে বসতে দুজনের সাথে গল্প পরিচয় হয়। পরিচয় থেকে নিজেদের মধ্যে খুব সখ্যতা হয়ে যায়, তারা খুব ক্লোজ হয়ে যায়। ক্লোজ হওয়ার পর হাওড়া স্টেশনে ট্রেনটা এবার আসে। ওখান থেকে নেমে তখন ভদ্রলোক তার যে জিনিসপত্র ব্যাগ ট্যাগ, এই যিনি আমার সাথে ভ্রমণ করতেন তাকে বললো যে আপনি একটু এগুলো দেখুন, আমি একটু
ফ্রেশ হয়ে আসি বাথরুম থেকে। উনি চলে গেলেন বাথরুমে, আর উনি মালপত্র নিয়ে বসে থাকলেন। তারপরে উনি এলেন, আসার পরে এ ভাবলো যে ও তো করে এলো, আমিও যাই। ও আন্ডারওয়্যার গেঞ্জি পরে ও চলে গেল ওখানে, ফিরে এসে তাকে লোকে উধাও, জিনিসপত্র উধাও। ভদ্রলোক তো মা বিপদে পড়ে গেলেন। তিনি তখন কি করেন, পয়সা নেই, কিচ্ছু নেই, একটা আন্ডারওয়্যার একটা গেঞ্জি দুটো পরে বসে আছে। এবং সে তখন তার একটা আত্মীয় কাছাকাছি আছে, সেই বাড়িতে গেল। সে আত্মীয়া ছিলেন, কিন্তু তাকে চিনতে পারেনি। সে বারবার বলছে আমি অমুক, আমি অমুক, আমি তোমাদের জামাই, অমুক সমুক। ও পাত্তাই দিল না, চিনতেই পারলো না। ভদ্রলোক আবার স্টেশনে এলো। স্টেশনে এসে তখন কি করে, চেকারদের বললো আমার দাদা খড়গপুরে চাকরি করে, আমাকে একটু খড়গপুরে যেতে পারতেন। তখন অনেক বলার উন্নয়ন বিনয়ের পর ওরা রাজি হলো। রাজি হওয়ার পর ভদ্রলোক খড়গপুরে গেলেন, দাদার সাথে দেখা করলেন। তারপর দাদা তার জামা কাপড় এই সমস্ত কিছু ব্যবস্থা করলেন। এই যে ব্যাপারটা, যে মানুষকে বিশ্বাস করতে পারছে না, ইউ আর নট ইন এ পজিশন টু ট্রাস্ট ইচ আদার, এই যে ব্যাপারটা, এটা মনে হয় সমাজের একটা নীতি বহির্ভূত কাজ। এবং এই কাজ যত কম হয় ততই ভালো। আমরা যদি পরস্পরকে বিশ্বাসই না করতে পারি, তাহলে তো আমরা কেউই দাঁড়াতে পারবো না। আমরা তো আমরা নির্দিষ্ট জায়গায় যেতে পারবো না। বিশ্বাস তো আমাকে করতেই হবে। বিশ্বাস করে যদি আমি ঠকতেই থাকি, তাহলে তো মহা মুশকিল। আমার কাছে এটাও মনে হয়েছে তখনকার সময় প্রত্যক্ষ একটা বিভৎস ঘটনা। কারণ ওই ভদ্রলোক আমার সাথে সকালে ঘরে, এখনও ঘরে, সেই ভদ্রলোক এই কথাটা আমাকে যখন গল্পটা বললেন, গল্প ঠিক নয়, কাহিনিটা বললেন, তখন আমার মনের মধ্যে একটা খুবই লাগছিল যে সমাজ কীভাবে হয়ে যাচ্ছে, সমাজ কেন এরকম বলে ক্রুয়েল হয়ে যাচ্ছে। একটা লোকের সমস্ত সহায় সম্বল সব নিয়ে নিলাম, তাকে বিক্রি করে ছেড়ে দিলাম, আমার কী লাভ হলো? কিন্তু এটা হয়েছে, এটাও আমার কাছে একটা অমানবিক ঘটনা বলে মনে হয়। অধ্যাপক ও ডিন হিসাবে ছাত্রছাত্রীদের প্রতি আপনার কি উপদেশ? তো ভালো প্রশ্ন। কারণ আমাদের জীবনটা তো, অধ্যাপকদের জীবনটাই হচ্ছে উপদেশ দেওয়া। আমরা পড়াই, সেটাও একটা উপদেশ শিক্ষার জন্য। উপদেশে আমি ছাত্রদের যেটা বলতাম সেটা হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে লেট আস পুশ ইচ আদার, নট পুল ইচ আদার। অর্থাৎ আমরা একজন আরেকজনকে উপর দিকে তুলি, একজন একজনের ভালো করার চেষ্টা করবো, ভালো বলবো, কিন্তু তাকে ডাউন করবো না। যাকে আমরা বলি ক্র্যাবস, কাকার মতন টেনে নামাটা ঠিক নয়। সবাইকে উন্নত করো। ও যতটা উন্নত হয়েছে তুমি তার থেকে বেশি উন্নত হওয়ার চেষ্টা করো। তুমি আরেকজনকে আরো বেশি উন্নত হওয়ার চেষ্টা করতে সাহায্য করো। মানে তাই জন্য আমি বলছিলাম, let us push each other, not pull each other. This was my first advice to the students community as well as professional community. এটা একটা বলেছিলাম। আর আমি একটা কথা সোজাসুজি ভাবে বলতাম, if you learn A, B, C, D, E, তোমার জীবনে চলার কোনো অসুবিধা হবে না। চলার পথে এরাই হবে তোমার সঙ্গী। তোমার উত্তর এ বলতে আমি, এ স্ট্যান্ডস ফর এবিলিটি, সক্ষমতা। অর্থাৎ তুমি সক্ষম হও, যে কাজটাই তুমি করো না কেন সেই কাজটা করার জন্য তুমি সক্ষম। আমরা ভেটেরিনারি প্রফেশনে এসেছি, এই প্রফেশনে আমাকে সক্ষমতা দেখা, এবিলিটি টু ডু সামথিং, দ্যাট ইজ এ 1 point. A, we have to learn that. Then B for boldness, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শীত, বোল্ডলি কাজটা করতে হবে। আমরা যারা অ্যানিমেল নিয়ে কাজ করি, হিংস্র অ্যানিমেল থাকে, বাঘ সিংহ থাকে, তাদের সাথেও তোমাকে সেইভাবে ট্যাকল করতে হবে। সেই যে ভাবটা বোল্ডনেস, চরিত্রের দৃঢ়তা যাকে বলে, সেটা থাকতে হবে। সেই বোল্ডনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অলসো ওয়ান। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, A, B, C. C is the character. Character is very important. If you don't have character, then the problem will arise. So character should be very solid. That is very important. Fourth is discipline. ছাত্রদের তো ডিসিপ্লিন হওয়া দরকারই। যারা প্রফেশনে চাকরি করছে তারা তো ডিসিপ্লিন হওয়া দরকারই। ডিসিপ্লিন না হলে তো মুশকিল। এখন ডিসিপ্লিন দুরকম, একটা হচ্ছে বাবা মা এটা করিস না, এটা করবি না, এটা করা উচিত না শেখায়, ডিসিপ্লিন, আমরা সেটা মানি। পরবর্তীকালে মাস্টারমশাইরা শেখান, আমরা সেটা মানার চেষ্টা করি। তারপরে আমাদের অধ্যাপকরা পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ে শেখান, সেটা আমরা মানি। অর্থাৎ তাদের কথা শুনি। ডিসিপ্লিন টু দি কমান্ড অফ দি সুপিরিয়র অথরিটি, অর্থাৎ সুপিরিয়র অথরিটি আমাকে যা বলছে আমি সেটাই করার চেষ্টা করি। আর একটা জিনিস হয় ডিসিপ্লিনের, সেলফ ইম্পোজ ডিসিপ্লিন। অর্থাৎ আমার জ্ঞান হয়েছে, এবার আমার নিজেই ভাবা উচিত 10টায় আমার অফিসে যাওয়া উচিত, অফিস আমার আগে চলে আসা উচিত নয়, আমার এই কাজটা করা উচিত, আমার নিজের মন বলছি। দ্যাট মিনস সেলফ ইম্পোজ, নিজেকে আমি নিজে আবদ্ধ করছি ডিসিপ্লিনের মধ্যে। আর যেটা এটাকে বলা হয় ইমপ্লিসিট। আগেরটা যেমন বললাম, ইমপ্লিসিট কমান্ড টু দি সুপিরিয়র অথরিটি, জাস্ট লাইক মিলিটারি, শুট মিনস শুট। আর এটা হচ্ছে যে আমার নিজের বিবেক বলছে যে আমার ঠিক সময় এই কাজটা করা উচিত, ঠিক সময় অফিসে যাওয়া উচিত, ঠিক সময় বাজারে যাওয়া উচিত, ঠিক সময় এই কাজটা করা উচিত। এইটা আমি নিজের বিবেক দিয়ে করি, সেলফ ইম্পোজ ডিসিপ্লিন।
সো ডি অ্যান্ড দেন ই ইজ এফিসিয়েন্সি। যত সক্ষমতা করা যায় এফিসিয়েন্সি বাড়াও, যত এফিসিয়েন্ট লোক তুমি হবে, এফিসিয়েন্ট ডাক্তার হবে, এফিসিয়েন্ট প্রফেশনাল হবে, ততই দেশের ভালো, নিজেরও লোকে বলবে ইজ এফিসিয়েন্ট ডক্টর। সো আমি ছাত্রদের বলতাম ইউ ট্রাই টু লার্ন A, B, C, D, E. So this, if you can learn these words, if you can remember these words, then you become a successful man in the society, means successful professional in the society. এটা হতে পারে, এটাও একটা আমার উপদেশ ছিল। আমি যে কথাটা বলছিলাম যে ছাত্র সমাজ হচ্ছে আমাদের কাছে টর্চ বিয়ারার অফ দ্য সোসাইটি, তারা আলো দেবে, সমাজকে আলোকিত, যার যার প্রফেশন সেই প্রফেশন দেশে সমাজকে আলোকিত করবে। আমরা বলি টর্চ বিয়ারার অফ দ্য সোসাইটি। আর একটা জিনিস আমি ছাত্রদের বলতাম ইউ গ্লিটার, ইফ ইউ গ্লিটার দেন ইউর ফ্যামিলি উইল গ্লিটার, ইউর টিচার উইল বি গ্লিটার, দ্যাট মিনস দ্যাট রিফ্লেকশন উইল গো ইন দ্য সোসাইটি। অর্থাৎ ইউ গ্লোরিফাই দি প্রফেশন, ইফ ইউ ক্যান গ্লোরিফাই দি প্রফেশন দেন ইউ ক্যান গ্লোরিফাই ইউর ফ্যামিলি, you can glorify your teacher, you can glorify your society, and therefore try to glorify yourself so that you can that reflection goes to the A to Z of the society, right? That's এটাও আমি ছাত্রদের বলে থাকতাম যে তোমরা নিজেদের সেইভাবে তৈরি করো যাতে তোমরা সমাজকে সেইভাবে সার্ভিস দিতে। অ্যাজ এ প্রফেশনাল ইউ ক্যান ডু ইট। আমরা কি করছি, একটা গাছ যখন হয়, গাছে আমরা কেউ জল দিচ্ছি, কেউ সার দিচ্ছি, কে দিচ্ছে, বাবা মা দিচ্ছে বা ফ্যামিলি মেম্বাররা কেউ দিচ্ছে, আর নাহলে কে দিচ্ছে, টিচাররা দিচ্ছে। গাছে সার দিলাম, গাছটা হলো বৃক্ষ, ময়ূরের ছায়া হয়, ছায়ার তলে অনেকে আশ্রয় পাবে। ঠিক তুমিও সেভাবে তৈরি হও, ইউ ট্রাই টু বিকাম such a tree so that the people get shelter under you. That means you become such a nodal person in the society so that society, you can fulfill the needs of the society. You can fulfill the needs of the poor. You can fulfill the needs of the poor animals, right? If the animals you can cure, you can stand by the side of the animals, then the animal is relieved. If the animal is relieved, you are also relieved. If you are relieved, your higher authority is also relieved. If they are relieved, then your ultimate gain is achieved. So your goal in life is that the profession where I have taken admission, or the profession where I have taken, for which I have chosen, and profession is will provide me salt and seed, right? And the institution is also providing me salt and seed. Therefore, my objective will be that the institution where I am working, institution also grow. I tell you, we see in the society that there is building, there is infrastructure, everything, but manpower is not there, right? It is not the infrastructure, not the instrument, not the materials, they were. Main thing is the man who performs. We need a man who can perform all these things, otherwise all will go astray, right? We need a man in the society. Why don't you try to become such a man in the society? Why you will be lagging behind? You try to go ahead, your vision should be very straightforward and ahead, and your vision is such that I'm capable to do something for the society, something for the animals, something for my family, right? You can do it. So you become worthy. If you are worthy, then everything is worthy, right? So that was one of my advice to the students, or instruction to my students, right? So in this way, I try to convince my students so that they can go a long way to promote the veterinary profession in the long run. যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম সেগুলোই আমি ছাত্রদের উপদেশ আকারে দিয়েছিলাম, এবং আমি বলতাম যে এইগুলো তোমরা ফলো করো, তাহলে তোমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পেলে প্রফেশনেরও বহুত উপকার হবে। আশা করি তোমরা এই কাজে সফল হবে। তোমাদের আমি আমার তরফ থেকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। পোষ্যপ্রেমী ও পোষ্যপালকদের আপনি কি বার্তা দেবেন? পোষ্য পালকদের বা প্রেমীদের কাছে আমার একটাই বার্তা, পোষ্যকে আপনারা কোনো অবস্থাতেই একটা জড়বস্তু ভাববেন না। এটা একটা জীব, এর একটা প্রাণ আছে, তাই এই যেভাবে চলতে চায় এবং ও চলতে গিয়ে যে সমস্ত জিনিসের দরকার সেগুলো ফুলফিল করুন। পোষ্যকে সুস্থ রাখুন। পোষ্যকে সুস্থ রাখলে কেবলমাত্র পোষ্য সুস্থ থাকবে না, পোষ্যবাহিত যেগুলো অসুবিধা আপনার হতে পারে সেগুলো কম হবে। আশা করি পোষ্যদের টেফ অ্যান্ড ডাম অ্যানিমেলের এদের প্রতি আপনাদের সহানুভূতি এবং সেবা এবং যত্ন ঠিকমতোভাবে করবেন। দরকার হলে পশু চিকিৎসকদের সাহায্য এ ব্যাপারে নিয়ে থাকবেন। ডক্টর চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আজ আমরা ডক্টর চক্রবর্তীর কাছ থেকে তার জীবনের কিছু অভিজ্ঞতার কথা শুনলাম। আশা করি আপনাদেরও তা ভালো লেগেছে শুনে।
শীঘ্রই আমরা ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।